হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে এক মৌলিক সংখ্যাও নয়, এক যৌগিক সংখ্যাও নয়। আর এর কারণ জিজ্ঞেস করলে আমরা ঠিক তার ডেফিনেশনকে দিয়ে বলি যে একের দুইটি উৎপাদক না থাকায় এক কিন্তু মৌলিক সংখ্যা নয় এবং এক যৌগিক সংখ্যাও নয়। এখন বিষয়টি হচ্ছে, যদি আমরা অনেক ক্ষেত্রেই যদি কখনো গণিতজ্ঞরা এটি ভেবে ধরে নিত যে হ্যাঁ, এক আমরা মৌলিক সংখ্যা ধরে নিচ্ছি ব্যতিক্রম হিসাবে, তাহলে কি হতো? যদি আমরা ধরে নিত আমরা ডেফিনেশন লেখার পাশে ব্যতিক্রম এক বলে আমরা এককে মৌলিক সংখ্যার যে শাখা তার মধ্যে যদি ফেলে দিতাম, তাহলে গণিতের কোথায় ত্রুটি হতো বা গণিতের কোন জায়গায় কাজে বিলম্ব হতো বলে তোমার মনে হয়? আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আমরা যে মৌলিক সংখ্যার ডেফিনেশন আমরা ছোটো থেকে শিখে আসছি, সেটি হচ্ছে যে মৌলিক সংখ্যা হলো সেই সমস্ত স্বাভাবিক সংখ্যা যাদের কেবলমাত্র দুইটি ধনাত্মক উৎপাদক আছে। অর্থাৎ আমরা দুইকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি, তিনকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি, আমরা পাঁচকে মৌলিক সংখ্যা বলে থাকি, আমরা সাতকে মৌলিক সংখ্যা বলে থাকি। কেন এগুলিকে বা নয়, সাতকে বা আমরা 11কেও মৌলিক সংখ্যা বলে থাকি? ঠিক এগুলিকে মৌলিক সংখ্যা বলার কারণ কি? কারণ এই প্রত্যেকে দুইটি ধনাত্মক উৎপাদক আছে। তার অর্থ হচ্ছে আমরা দুইটিকে দুইটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এক হচ্ছে এক এবং আরেকটি হচ্ছে দুই। তিনকেও একই রকমভাবে দুইটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এক এবং তিন। পাঁচকেও দুইটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এক এবং পাঁচ। সাতকেও দুইটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটি হচ্ছে এক এবং সাত। 11কেও দুইটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এক এবং 11। আমরা বুঝলাম কি, যে কোনো সংখ্যাকে যদি এক এবং সেই সংখ্যা দ্বারাই যদি ভাগ করা যায়, সেই সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলবো। কিন্তু একটি বিষয় ভালো করে মনে রাখবো, মৌলিক সংখ্যা সবসময় স্বাভাবিক সংখ্যায় হয়ে থাকে। এখন স্বাভাবিক সংখ্যা হওয়ার জন্য নেগেটিভ সংখ্যা বা শূন্যকে মৌলিক সংখ্যা বলবো কি বলবো না, অর্থাৎ -3 -7 এদেরকে মৌলিক সংখ্যা বলবো কি বলবো না, সেই বিষয়ে কোনো কোশ্চেন চিহ্নই আসছে না। কারণ এটি স্বাভাবিক সংখ্যা হওয়ার জন্য আমরা পজিটিভ ইন্টিজার মানে পজিটিভ সংখ্যাগুলিকেই কিন্তু আমরা প্রথম কথা স্বাভাবিক সংখ্যার মধ্যে রাখবো। এখন আমরা যদি এই দুই থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে সেটি না ভেবে আমরা যদি এককেও ধরতাম, কারণ এককে এক দ্বারাও বিভাজ্য, এক দ্বারাও বিভাজ্য, অর্থাৎ এই এক দ্বারাও বিভাজ্য এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য, এইভাবে ধরে আমরা এককেও তো মৌলিককে একটি ব্যতিক্রম বলে ধরে নিতে পারতাম। তাহলে প্রবলেম কোথায় আসতো সেটাই বোঝার চেষ্টা করি। তার পূর্বে আমরা এই যে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক বিষয়টিকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে। কি বলছে দেখো, ফান্ডামেন্টাল থিওরি বা পাটিগণিতের মৌলিক উপপাদ্য বিষয়টি বলছে যে এভরি কম্পোজিট নাম্বার ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইম। খুব সুন্দরভাবে কম্পোজিট নাম্বারের আরেকটি ডেফিনেশন এখানে বলে দেওয়া হয়েছে। মানে কি, মানে যে কোনো কম্পোজিট বা যৌগিক সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারি। অর্থাৎ কি বলতে চাইলো, অর্থাৎ আমরা 6 যৌগিক সংখ্যা, 6কে আমরা কীভাবে লিখতে পারি? মৌলিক সংখ্যার গুণফল আকারে, অর্থাৎ 3 2 6। ঠিক আছে, এভাবে লিখতে পারি। আবার আমরা জানি যে 4ও মৌলিক সংখ্যা, এই যৌগিক সংখ্যা, 4কে আমরা কীভাবে লিখতে পারি? 2 2 4। অথবা আমরা 9কেও আমরা জানি যৌগিক সংখ্যা, তা 3 3 9। অথবা আমরা 15 5 3 15, অথবা 25 5 5 25। ঠিক এইভাবে আমরা লিখতে পারি। এখন আমরা যৌগিক সংখ্যাকে যেটি লিখলাম সেটি লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে যে এই যে 3 বা 2, এই যে গুণফল আকারে লিখলাম, এটিও কিন্তু প্রাইম, এটিও কিন্তু প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা। একই রকমভাবে 2 2 গুণফল আকারে লিখলাম, প্রাইম ইন্টু প্রাইম আকারে আছে, প্রাইম ইন্টু প্রাইম, প্রাইম ইন্টু প্রাইম, প্রাইম ইন্টু প্রাইম। অর্থাৎ আমরা যে কোনো যৌগিক সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারি। এখন যে 16কে তুমি 8 2 16, তাই না? 8 2 16 এইভাবে তুমি বলতে পারো। তাহলে 8 তো স্যার যৌগিক সংখ্যা, যৌগিক কিন্তু মৌলিক হয়ে গেল। তো কিন্তু আমরা একে আরও সুন্দরভাবে এরকম লিখতে পারি, 2 2 4 4 2 8 8 2 16, অর্থাৎ মৌলিক 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 মৌলিক। ঠিক এইভাবে, অর্থাৎ আমরা একদম নিখুঁতভাবে আমরা গোড়া থেকে একদম মানে যতটুকুভাবে ভাগ করা যায় বা যতভাবে ভাঙা যায় সেই ভেঙে কিন্তু আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব ঠিক এই অবস্থান আসবে। এবার তার পরের কথাটি কী বললাম, আমরা প্রথমে এইটুকু তো বুঝলাম যে এভরি কম্পোজিট নাম্বার ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইম। এর পরের কথাটি কী বলছে, যে ইট অলসো স্টেট দ্যাট দিস প্রাইম ফ্যাক্টরাইজেশন ইজ ইউনিক। আর তার সঙ্গে কী বলছে, এই প্রথমে মাথায় রাখবো, এই ফ্যাক্টরাইজেশন যেটি করলাম সেটি হচ্ছে ইউনিক, এইটুকুতে আমি নোট আউট করলাম। আর অ্যাপার্ট ফ্রম দ্য অর্ডার অফ দ্য প্রাইম, অর্ডার অফ দ্য প্রাইম ব্যাপারটি বুঝিনি। যে অর্ডার অফ দ্য প্রাইম কথার অর্থ হচ্ছে তুমি এই 6কে তুমি 2 × 3ও লিখতে পারো। মানে
আগে বা পিছিয়ে লিখলে কোনো কিছু যায় আসে না। অর্থাৎ 6কে 2x3 লিখতে পারো, 3x2 লিখতে পারো, বা 4কে তুমি 4কে তো একই রকম সংখ্যা আছে, 15 কথাই বলি আমরা, 15কে আমরা 5×3 লিখেছি, তো 5×3 15, তুমি 3×5ও লিখতে পারো, এতে কোনো যায় আসে না, মানে অর্ডারের উপর নিচ হলে কোনো যায় আসে না। কিন্তু এই ফ্যাক্টরাইজেশনটা ইউনিক হতে হবে। ইউনিক কথাটির অর্থ কী? অর্থ হচ্ছে 6কে আমরা যখন আমরা ইউনিক ফ্যাক্টরাইজেশন কথার অর্থ হচ্ছে 6কে আমাকে পেতে গেলে, অর্থাৎ 6 যৌগিক সংখ্যা, তাকে পেতে গেলে একটি 3 এবং একটি 2-এর গুণফল হতে হবে। আমরা সুন্দরভাবে এটি বলি যে 6কে এই প্যাটার্নটি কি, অর্ডারটা কীরকম, একটি 3 ও একটি 2-এর গুণফল আমরা সুন্দরভাবে এইভাবে কিন্তু লিখতে পারি। আবার 15কে আমরা লিখতে পারি যে একটি 5 ও একটি 3-এর গুণফল। আবার 25কে না হলে আমরা 16 কথা বলি যে 4টি 2-এর গুণফল। অথবা 15কে তো লিখলাম আমরা, অথবা আরেকটি নিয়ে এক্সাম্পল নিই, 9কে লিখি 9 2টি 3-এর গুণফল। ঠিক এইভাবে আমরা মানে একটি প্যাটার্নকে লক্ষ্য করছি। এবার 2টি 3-এর গুণফল মানে 3কে আগে পিছিয়ে লিখো, এই যে একটি 5 এবং একটি 3, এবার একটি 3 একটি 5 মানেও যাই, একটি 5 একটি 3 মানেও তাই, অর্থাৎ আমরা একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা এককে মৌলিক সংখ্যা ধরে নিতাম, যদি আমরা এককে মৌলিক সংখ্যা কনসিডার করে নিতাম, তাহলে আমরা এখন এই 6কে 3 2 6ও লিখতে পারতাম, গণিত 1 লিখতাম। কারণ 1 যখন মৌলিক সংখ্যা ধরে নিয়েছি, তাহলে এই 1ও কিন্তু মৌলিক সংখ্যার মৌলিক উপপাদ্য, পাটিগণিতের মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা 6কে প্রাইম সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। অর্থাৎ আমরা 3 2 6 6 1 6 আমরা কিন্তু লিখতে পাচ্ছি। তাহলে তুমি বলবে হ্যাঁ, তাহলে মৌলিক উপপাদ্যটি তো মেনে চলছে, তাহলে প্রবলেম কোথায় ছিল? এখন কথা হচ্ছে আমরা এই প্যাটার্নটিকে আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি। কীরকম? 3 × 2 × 1 × 1। আবার আমরা এই 6কে 3 2 6 1 × 1 × 1 × 1 × 1 × 1 এইভাবে লিখতে পারি। অথবা আমরা 6কে 3 × 2 × 1 × 1 × 1 × 1 এই আকারেও লিখতে পারি। এখন এরকমভাবে অজস্র 1, তুমি 5টি 10টি 100 1 লাখ 2 লাখ 5 লাখ যত 1 পাশে গুণ আকারে লেখো না কেন, 6-এর মানের কোনোরূপ পরিবর্তন হবে না। আবার এটি কিন্তু মৌলিক সংখ্যার গুণফল আকারেও অবস্থান করবে। কিন্তু বিষয়টি আসছে সেকেন্ড যে কন্ডিশন, যে ফ্যাক্টরাইজেশন ইজ ইউনিক। এখানে যেখানে আমরা 6কে একটি 1 এবং একটি 2-এর গুণফল এটি আমরা ইউনিক হিসাবে কনসিডার করেছিলাম, এক্ষেত্রে গিয়ে আর কোনো ক্ষেত্রেই ইউনিক থাকছে না। কারণ কি, এখানে আমরা বলবো প্রথম ক্ষেত্রে আমরা বলতে হবে একটি 3 একটি 2 এবং একটি 1-এর গুণফল। দ্বিতীয় ক্ষেত্রতে বলতে হবে একটি 3 একটি 2 এবং 2টি 1-এর গুণফল। তৃতীয় ক্ষেত্রতে এসে বলতে হবে একটি 3 একটি 2 এবং 1 2 3 4 5 6টি 1-এর গুণফল। চতুর্থ ক্ষেত্রে একটি 3 একটি 2 এবং 4টি 1-এর গুণফল। এইভাবে কিন্তু চলতে থাকবে। অর্থাৎ এই যে প্যাটার্নটি আর ইউনিক হলো না। কারণ কি? কারণটি 1-এর থাকার জন্য আমরা ভিন্ন ভিন্ন প্যাটার্নকে কিন্তু লক্ষ্য করতে পারছি, মানে একটি নির্দিষ্ট প্যাটার্নকে আমরা কনসিডার করতে পারছি না, আমরা ভিন্ন ভিন্ন প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে 1 থাকার জন্য। তাহলে 1কে যদি আমরা মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার ধরে নিতাম, তাহলে আমাদের এই যে আমাদের পাটিগণিতের যে মৌলিক উপপাদ্য বা ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিককে কিন্তু স্যাটিসফাই করতো না। আর সেই কারণে আমরা 1কে ব্যতিক্রম হিসাবেও কিন্তু আমরা মৌলিক সংখ্যা হিসাবে কনসিডার করি না। 1কে আমরা না মৌলিক এবং না যৌগিক আকারে রেখে দিই। এই ভিডিওতে শুধুমাত্র আমরা 1 মৌলিক সংখ্যা নয় কেন সেটি বোঝাইনি, আমরা ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিকটিকেও বোঝাবার চেষ্টা করলাম। কারণ অনেক ক্ষেত্রে এই থিওরিমটার এই উপপাদ্যটি সম্পর্কে কারোর কোনো ধারণাই নেই। তাই এই ধারণাটি আলোকপাত করার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।